হ্যাঁ, আমার এখানে একটু পাওয়ারের প্রবলেম করছে, যে কারণে কেটে গেছিল লাইনটা। হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম শোনা যাচ্ছে রূপো? জি স্যার, শোনা যাচ্ছে। আমার এখানে একটু পাওয়ারের প্রবলেম হয়েছিল। তো লার্জ স্কেল বিজনেস কাকে বলে, যদি এরকম কোনো জিজ্ঞাসা থাকে আপনারা দ্রুত করেন। হ্যাঁ, আমরা একটা জিনিস খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। মিডিয়াম স্কেল বিজনেস গুলা হলো সমবায় প্রতিষ্ঠান, বড় এক মালিকানা প্রতিষ্ঠান, এগুলো হলো মিডিয়াম বিজনেস। এখন মিডিয়াম বিজনেসটার সংজ্ঞাটা কি লিখবো আমরা? যেগুলা বৃহদায়তন ব্যবসার চেয়ে ছোট, ক্ষুদ্র আয়তনের চেয়ে বড়। লার্জ স্কেল বিজনেসের চেয়ে ছোট, স্মল স্কেল বিজনেসের চেয়ে বড়, ওগুলো হলো মিডিয়াম। যেমন সমবায় সমিতিগুলো, সমবায় সমিতি, প্রাইভেট কোম্পানি লিমিটেড, যেগুলোর মূলধন লেস দেন 100 crore বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, যাদের শ্রমিক সংখ্যা সম্ভবত 300 কম, আমি ওই পৃষ্ঠাটা গেলে একটু বলতে পারবো সঠিকভাবে, রাত্রে পড়ছিলাম। তো এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা বলবো মধ্যম বা মাঝারি ব্যবসায় সংগঠন। এদের বাজারটা কোনো একটা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না। যেমন একটু আগে আমি বলছি যে আপনি পোল্ট্রি ফার্ম যদি চিন্তা করেন, পোল্ট্রি ফার্ম এটার বাজারটা লোকালি সাধারণত হয়, যদিও এখন ট্রান্সপোর্টেশনের কারণে আমরা বৈশিষ্ট্যতে পড়ব, ট্রান্সপোর্টেশনের ডেভেলপমেন্টের কারণে ওই প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে পোল্ট্রির মুরগিগুলো চলে আসে শহর এলাকায়। কিন্তু দুধের কথা বলছি, আপনার কাঁচা শাকসবজির কথা বলছি, যেগুলো খুচরা বা ছোট ব্যবসা, এগুলোর প্রোডাক্ট গুলো যেমন স্থানীয় বাজারে বিক্রি করা হয় প্রসেসিং ছাড়া। তো বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানে কখনো এইটা হয় না। এখন কেউ যদি মনে করেন যে ফ্রান্সের যে এয়ারবাস কোম্পানি, এটারে আমি বলবো ক্ষুদ্রায়তন বা স্মল স্কেল বিজনেস, সেটা অশিক্ষিত বা মূর্খ লোকের মতো কথা হবে। কারণ একটা এয়ারবাসের কোম্পানি করা আমাদের বাংলাদেশের পক্ষেও সম্ভব হয় নাই, ইভেন ইন্ডিয়াতেও নাই। হ্যাঁ, প্লেন তৈরি করে চায়নাতে আছে, এশিয়াতে, জাপানে আছে, চায়নাতে আছে। তাহলে এইগুলো হলো লার্জ স্কেল। আর লার্জের চেয়ে ছোট যেটা বলছি পোল্ট্রি শিল্প, তারপরে আপনার এই যে স্টার কাবাব কিংবা ধরেন ইউসুফ কনফেকশনারি, এই দুইটার মাঝামাঝি যে শিল্প প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে আমরা বলবো মধ্যম বা মাঝারি ব্যবসায় সংগঠন। উদাহরণ কি? সমবায় সমিতি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, অংশীদারি ব্যবসা। সমবায় সমিতিগুলো সাধারণত কি করে? 100 জন, 200 জন, 300 জন একত্র হয়ে একটা এলাকায় কিছু জমি লিজ নেয়, কিছু পুকুর লিজ নেয়, সেখানে মাছ চাষ করে। তাদের ক্যাপিটালটা একজনের চেয়ে বেশি হয়। তাহলে মাঝারিটা ক্লিয়ার হলো। এবার আসেন, হোয়াট ইজ স্মল স্কেল বিজনেস? স্মল স্কেল বিজনেস হলো এক মালিকানা ছোট ছোট প্রতিষ্ঠান। এখানে শ্রমিক সংখ্যা একেবারে কম, কখনো কখনো নাও থাকতে পারে, মালিক একাই পরিচালনা করবে। যাদের প্রোডাক্ট গুলো স্থানীয় বাজারে বিক্রি হয়, যাদের ক্যাপিটালের পরিমাণ কম, আর পণ্যগুলো উৎপাদনের জন্য জটিল কোনো উৎপাদন প্রক্রিয়া অবলম্বন করতে হয় না। আপনারা যদি পাবনার কোনো স্টুডেন্ট থেকে থাকেন, আমি জানি না এখন আছে কিনা, এক সময় পাবনাতে তাঁতের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। তাঁতে কাপড় বুনতো, আপনারা হয়তো বইপত্রে পড়তেও পারেন। এখন আর তাঁতের ব্যবহার তেমন একটা নাই, তাও কিছু কিছু নরসিংদীতে অল্প স্বল্প আছে। তাহলে এই যে তাতে যে লোকটা কাপড় বুনতেছে, কিংবা আপনারা যদি কখনো রাঙামাটি, বান্দরবন এদিকে ট্যুর করে থাকেন, তাহলে আপনারা এটা সম্ভবত দেখছেন বা শুনছেন, পাহাড়িরা তাদের নিজেদের কাপড়গুলো নিজেরাই বুনে নেয়, মোটা মোটা কাপড়। কক্সবাজারে বিচের পাশে যে দোকানগুলো আছে, ওইখানে আপনারা চাদর কিনেন, খুব মোটা, তাই না? এগুলা মেশিনে প্রস্তুত না, এগুলা তাঁতে প্রস্তুত। সুতাটাও বুনে ওরা নিজেরা হাতে, আর কাপড়টা বুনেও নিজেদের হাতে। এগুলো হলো স্মল বিজনেসের উদাহরণ। তো এই পণ্যগুলোর বাজার সাধারণত স্থানীয়ভাবে হয়, মূলধনও কম লাগে, শ্রমিক তেমন লাগেই না,
আর যদিও লাগে সেটা সংখ্যায় খুব কম, 20-এর কম, 25-এর কম। এই গেল আমাদের 3টা সংজ্ঞা। এবার আসেন ডিফাইন অপটিমাম সাইজ অফ বিজনেস। এটা খুব মনে রাখার বিষয়। অপটিমাম, অপটিমামের বাংলা কি রূপু? কাম্য বা কাঙ্ক্ষিত। হ্যাঁ, কাম্য, আপনি যেটা আশা করেন আর কি, এটাই হলো অপটিমাম। অপটিমাম সাইজ অফ বিজনেসের কোনো কোটেশন বা ডেফিনেশন সরাসরি এখানে 3-4টা ডেফিনেশন আছে, আপনারা দেখে নিন। মূল যে কথাটা, যেটা লিখলেই আপনি 1 নাম্বার পাবেন, সেইটা আমি বলে দিচ্ছি। যে ব্যবসা প্রতিষ্ঠানে উৎপাদন ব্যয় সর্বনিম্ন এবং বিনিয়োজিত মূলধনের তুলনায় মুনাফার হার সর্বোচ্চ। আবার বলতেছি কথাটা, যে ব্যবসা প্রতিষ্ঠানে উৎপাদন ব্যয় প্রতি সর্বনিম্ন এবং মুনাফার হার বিনিয়োজিত মূলধনের তুলনায় সর্বোচ্চ, সেটাকে বলা হয় অপটিমাম সাইজ অফ। তুমি কি করছো? তুমি হচ্ছে বাইরে যাবো। একজন একটু বলেন আমার কথাটা। একটু আবার বলেন, অন্য পাশ থেকে কথা শোনা যাচ্ছে তো, ক্লিয়ার বুঝতে পারিনি। এই যে মিউট করে দিতেছি সবাই, আমার ভালো লাগে না মিউট করে ক্লাস নিতে পারবো না। আবার বলতেছি আপনার কথা অনুযায়ী, যে ব্যবসা প্রতিষ্ঠানে একক প্রতি উৎপাদন ব্যয় সর্বনিম্ন এবং বিনিয়োজিত মূলধনের তুলনায় মুনাফা সর্বোচ্চ, তাকে বলা হয় কাম্য ব্যবসা প্রতিষ্ঠান। ছেলেদের মধ্যে কেউ একজন একটু বলেন, পারভেজ রোল 25, একটা নাম দেখতেছি আমার সামনে, বলেন তো কি বলছি পারভেজ? দুটা শর্ত বলছি। আর ছেলেদের কেউ আছেন নাকি? নাই, থাকলেও শুনি না, আর শুনেই কি হবো। শহীদুল ইসলাম নামে একজন আছেন, কই ইসলাম সাহেব, বলেন তো একটু কি বলছি? স্যার, অপটিমাম সাইজ অফ বিজনেসের দুইটা কন্ডিশন, দুইটা শর্ত, দুইটা ক্যারেক্টারিস্টিক্স, ফিচার। বিনিয়োজিত মূলধনের তুলনায় হ্যাঁ, বিনিয়োজিত বেশি। মূলধনের তুলনায় কি সর্বোচ্চ? একটা সর্বোচ্চ, একটা সর্বনিম্ন। কোনটা সর্বোচ্চ, কোনটা সর্বনিম্ন? আচ্ছা থাক, বাদ দেন। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ফোর্স? ফাইন্যান্সিয়াল ফোর্স কি? আপনার ফিনান্সে এই জিনিসটা সম্ভবত পড়ে আসছেন অনেক আগে, মনে না থাকাটাই স্বাভাবিক, পণ্ডিতি করারও দরকার নাই, আমিও ভালো করে পারি না। ফিনান্সিয়াল ফোর্স হলো একটা প্রতিষ্ঠানের মূলধন এবং ঋণ নেয়ার ক্ষমতা, সেটাই হচ্ছে ফিনান্সিয়াল ফোর্স। আপনার নিজের মূলধন কত আছে আর তার সাথে আপনার কতটুকু মূলধন আপনি বাইরের থেকে সংগ্রহ করলেন, যেটাকে আমরা ঋণ বলি। আপনারা ইয়াতে পড়ে আসছেন, আমাদের এই কোর্সের মধ্যে ছিল ক্যাপিটাল স্ট্রাকচার। রূপু মনে আছে ক্যাপিটাল স্ট্রাকচার? মূলধন কাঠামো, মূলধন এবং ঋণের সমন্বয়, এটাকে বলা হয় ফিনান্সিয়াল ফোর্স। একটা প্রতিষ্ঠানের মূলধন এবং মূলধন সংগ্রহ করার ক্ষমতাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ফোর্স। পার্ট এ শেষ, পার্ট বি তে আমরা যাচ্ছি। Describe the factors determining the size of the business. যাদের খাতা কলম কয়েকটা জিনিস অফ করে, একেবারে অতিরিক্ত বিরক্তিকর হয়ে গেছে। স্যার বোঝা যাচ্ছে না কথা। এই যে মিউট করে দিচ্ছি। আপনাদেরও তো জ্ঞান বুদ্ধি থাকার দরকার, তাই না? একটা মাস্টার্স এর স্টুডেন্ট, তাকে যদি এভাবে বলতে হয় তোমারটা মিউট করো, এটা জোর করে লইছে। হ্যাঁ এবার মনে হয় ওকে আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যাদের খাতা কলম আছে একটু কষ্ট করে 2-3টা পয়েন্ট লিখেন। আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানটা করতে যাচ্ছেন, সেই ব্যবসা প্রতিষ্ঠানটার সাইজ কি হবে, লার্জ হবে না মিডিয়াম হবে না স্মল হবে, তা কিসের উপর নির্ভর করবে, সেই বিষয়গুলো একটু মনে রাখার বিষয় এবং এট দ্য সেম টাইম বুঝারও বিষয়। প্রথম যে বিষয়টা যেটা আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার মূলধনের পরিমাণ কি হবে। যেহেতু লার্জ স্কেল বিজনেস করতে হলে আপনাকে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে। এখন আপনার মূলধন যদি কম হয়, তাহলে তো আপনি চাইলেও লার্জ স্কেল বিজনেস করতে পারবেন না, বাধ্য হয়ে আপনাকে কি করতে হবে, স্মল বিজনেসে যেতে হবে। তাহলে 1 নাম্বার ফ্যাক্টর হলো মূলধনের পরিমাণ। এই মূলধনের পরিমাণের উপর একটা প্রতিষ্ঠানের
সাইজ নির্ভর করবে। দ্বিতীয় হলো নেচার অফ প্রোডাক্ট, পণ্যের প্রকৃতি কি হবে। এখনো জয়েন করে 71 ছিল। আচ্ছা, পণ্যের প্রকৃতি, আপনি যদি পেরিশেবল গুড, যেটা পচনশীল দ্রব্য, এই পণ্যের ব্যবসা শুরু করেন এবং সেটাকে যদি প্রসেস করার মতো ইন্ডাস্ট্রি আপনার না থাকে, তাহলে অবশ্যই আপনাকে স্মল স্কেল বিজনেস করতে হবে। আর যে পণ্যগুলো পেরিশেবল না, যেটার মার্কেট বিশ্বব্যাপী, দেশব্যাপী, সেটার জন্য লার্জ স্কেল বিজনেস। যেমন মেডিসিন, মেডিসিন কোনো এলাকার জন্য নির্ধারিত না। আপনার নাপার ফাংশন ঢাকা শহরে যা, একেবারে টেকনাফেও তা, তেতুলিয়াও তা, কিন্তু যারা ভাত খায় তাদের জন্য ভাতের মার্কেট। আর আপনি ওই পাহাড়ি এলাকায় যান, ওরা ভাতই খায় না, ওরা ওই মানে বন্য জিনিসপত্র খায় অভ্যস্ত, ওদের কাছে ভাতের মার্কেট সেম না। তাহলে কি দাঁড়াচ্ছে, আপনার চালের জন্য স্থানীয় মার্কেট হইতে পারে, আবার পাহাড়ি জিনিসের জন্য ওর এলাকার মার্কেটটাই হবে। সাপ ধরে বিক্রি করতেছে, বানর ধরে বিক্রি করতেছে, ও ঢাকা শহর আনবে না। তাহলে এই পণ্যের নেচারের উপর বিজনেসের সাইজটা নির্ভর করবে। এন্টারপ্রেনিয়ার যে হবে, তার দক্ষতা, তার ক্ষমতা, তার উপর বিজনেসের সাইজ নির্ভর করবে। উদ্যোক্তা, আপনার যদি কর্ম ক্ষমতাটাই কম হয়, এইজেড মানুষ, প্রতিবন্ধী মানুষ, কিংবা তার মানে আক্ষরিক অর্থে জ্ঞানের পরিধিটা খুব ছোট, শিক্ষাগত যোগ্যতা খুব বেশি নাই, সে চাইলেও বড় ব্যবসা করতে পারবে না তা না। ব্যতিক্রম বাদ দেন, স্বাভাবিকভাবে যার জ্ঞানের পরিধি কম, স্বাভাবিকভাবে সে বড় লার্জ স্কেল বিজনেস করতে পারবে না। আপনি যদি একটা জয়েন্ট স্টক কোম্পানি করতে যান, আপনার এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এখন গ্রামের একজন কৃষকরা এনে যদি আপনি জয়েন্ট স্টক কোম্পানি করাইতে চান, তাহলে তো বিপদ। মোকাররম স্যার একটা গল্প বলছিল, এদের এলাকার চেয়ারম্যান এক স্কুলের গভর্নিং বডির সভাপতি হয়ে গেছে। তো এখন আইসা প্রথমেই জিজ্ঞেস করছে হেডমাস্টার স্যারকে, স্যার রেজাল্ট কেমন? বলছে এভারেজ। এভারেজ বলে সবগুলা ভালো, একটা সাবজেক্ট এভারেজ, এটা খারাপ কেন? এই এভারেজ কে পড়ায় তারে ডাকান, তারে আগে স্কুল থেকে বিদায় করে মিটিং শুরু করি। তো এখন যেহেতু তার শিক্ষাগত যোগ্যতাটা এভারেজ বুঝার মতো না, তো সে এভারেজ না একটা কোর্স মনে করছে। এরকম অশিক্ষিত লোক, তাকে দিয়ে তো আপনি জয়েন্ট স্টক কোম্পানি করাইতে পারবেন না, তাকে দিয়ে আপনি মাল্টি ন্যাশনাল না ন্যাশনালি চিন্তা করতে পারবেন না, তাকে দিয়ে ওই গরু পালন, হাঁস পালন, ওই বাঁধাকপির ক্ষেত করা, ফুলকপির ক্ষেত করা, কিংবা এখন যে বিদেশি ফুল টুল গুলো বাংলাদেশে চাষ হইতেছে যশোরে, এগুলো আপনি বড়জোর করাইতে পারেন। তাহলে এই উদ্যোক্তার ক্ষমতা এবং দক্ষতার উপরও নির্ভর করবে ফার্মের সাইজ কি হবে। 4টা পয়েন্ট সম্ভবত বলা হয়েছে। আরেকটা হলো খুব গুরুত্বপূর্ণ, উৎপাদন প্রক্রিয়া। কিছু উৎপাদন আছে যেখানে মেশিনের কোনো ব্যবহার নাই, টেকনিক্যাল নলেজের দরকারই নাই, সেগুলো স্মল বিজনেস। আর কিছু প্রোডাক্ট আছে এমন যেগুলো মানে টেকনিক্যাল প্রসেসেই করতে হয়, হাতের কোনো ব্যবহার নাই। তাহলে যেগুলো টেকনিক্যাল প্রসেস দরকার, আপনারা স্টাডি ট্যুরে যদি আকিস গ্রুপে যে থাকেন, আপনারা দেখে আসছেন সম্ভবত। রূপু গেছেন নাকি আকিস গ্রুপে? না স্যার, যাইনি। আচ্ছা, তাহলে কি দাঁড়ায়, ওইখানে আকিস গ্রুপে আমি 2বার গেছি আর কি, সৌভাগ্য দেখে আসছি। মানে মেশিনারির সাইজ দেখলে, ওরা পানি প্রসেস করে, যেখানে চিপস, যেখানে তারপরে দুধ, পাস্তুরাইজ দুধ যেখানে প্যাকেট করে, এত বিশাল বিশাল মেশিন। এই মেশিনগুলো নিশ্চয়ই একজন ব্যক্তি একক মূলধন দ্বারা কেনা সম্ভব না। তাহলে এটা হয়ে গেল লার্জ স্কেল বিজনেস। আর যে লোকটা ওই ক্ষেত খামারে কিছু করতেছে, পুকুরে কিছু করতেছে, হাঁস মুরগি নিয়ে কিছু করতেছে, সেখানে ক্যাপিটাল কম, এটা স্মল বিজনেস। তাহলে এই উৎপাদন প্রক্রিয়ার উপরও সাইজ অফ দ্য বিজনেস ডিপেন্ড করে। যেটা জটিল উৎপাদন প্রক্রিয়া, যেমন প্যারাসিটামল ট্যাবলেট, এটা তৈরি করতে কত বড় মেশিন লাগবে, কতগুলা ম্যাটেরিয়ালস লাগবে, যেগুলা বাইরের থেকে আনতে হয়, আমাদের দেশে হয় না। তাহলে এই নেচার অফ দ্য প্রোডাক্ট বা প্রোডাকশন প্রসেস অফ দ্য প্রোডাক্ট, একটা পণ্যের উৎপাদন প্রক্রিয়া কি হবে, তার উপর সাইজ নির্ভর করে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বাজারের পরিধি। আপনি আপনার উৎপাদিত পণ্যটা কোথায় বাজারজাত করবেন? বাজারটা কি খুব সংকুচিত না সম্প্রসারিত? আমরা এর আগে বাজারের উপর পড়ে আসছি, ওদিকে আমরা যাব না। তো বাজারটা যদি হয়
কয়েকটা এলাকা ব্যাপী, কয়েকটা জেলা ব্যাপী, কিংবা সারা দেশ ব্যাপী, কিংবা সারা দুনিয়া ব্যাপী, এর উপর নির্ভর করবে আপনার বিজনেসের সাইজ। স্মল বিজনেস তার বাজারটা ছোট্ট, আর সারা দুনিয়া ব্যাপী বাজার এটা নিশ্চয়ই লার্জ স্কেল বিজনেস। কুমিল্লাতে একটা খুব নামকরা সমবায় সমিতি ছিল, যাদের শতখানিক 100-র উপরে বাস ছিল। ঢাকা কুমিল্লা চাঁদপুর বাসগুলো চলাচল করত। এই যে সমবায় সমিতিটা, তাদের বাসগুলোর যে উদাহরণ আমি বললাম, যে ওরা they are connecting some districts, not all over the country. তাহলে এটা মিডিয়াম সাইজ বিজনেস। একটা ব্যাংক সে শুরু করে ঢাকা শহরে, আস্তে আস্তে সে সারা দেশে শাখা খুলে। তাহলে যখন সে শুরু করলো তখন কিন্তু একটা দুইটা এলাকাকে কভার করতে ছিল, স্মল ছিল। এরপরে সে 10টা 20টা ডিস্ট্রিক্ট কভার করছে, মিডিয়ামে চলে গেল। যখন সে সারা দেশে শাখা খুলে ফেলছে তখন লার্জ স্কেলে চলে গেল। তাহলে বাজারের সাইজটা কি হবে তার উপরও আপনার ব্যবসা সাইজ নির্ভর করে। আরেকটা হলো আপনার পণ্যের অনেকগুলো জিনিস আছে এখানে, প্রায় 14-15টা পয়েন্ট আছে। আমরা পার্ট বি এর জন্য 5টা বা 6টা পয়েন্টের বেশি দরকার নাই। এটা যদি ব্রড কোশ্চেন পার্ট সি হিসেবে আসে তখন আমরা অনেকগুলো পয়েন্ট বলবো। উৎপাদন ব্যয় যদি খুব কম ব্যয়ে পণ্য উৎপাদন করা যায় তাইলে সেটা স্মল বিজনেস হবে। আর যদি উৎপাদন ব্যয়টা হেভি হয়, বেশি হয়, যেমন একটা প্লেন তৈরির খরচ আর আপনার ছোট্ট একটা ট্যানারি করছেন তার উৎপাদন খরচ, আর একটা পোল্ট্রি ফার্ম করছেন সেখানে মুরগির প্রতি ব্যয়, অপারেটিং কস্টিং আপনারা পড়ে আসছেন বা পড়বেন, তার ব্যয় কোনোদিনও এক হবে না। হ্যাঁ, তাহলে এই যে উৎপাদন ব্যয়ের উপরও সাইজ নির্ভর করে। এই 5-6টা পয়েন্টই যথেষ্ট। এবার আসেন ডিসকাস এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। খুব দ্রুত নোট করেন। আমরা আমাদের আলোচনার স্বার্থে এই প্রতিষ্ঠানকে দুইটা ভাগে আগে ভাগ করতেছি। একটা হলো উৎপাদনকারী প্রতিষ্ঠান, একটা সেবাদানকারী প্রতিষ্ঠান। উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাকর্ডিং টু সার্কুলার অফ বাংলাদেশ ব্যাংক ইন দ্য ইয়ার অফ 2010, 2010 সালে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার দিছে সেই সার্কুলার অনুযায়ী মাঝারি প্রতিষ্ঠান, যেগুলো মাঝারি, তাদের জন্য আবার দুইটা ভাগে ভাগ করছে। উৎপাদনের ক্ষেত্রে একরকম আর সেবার ক্ষেত্রে একরকম। যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় তাহলে তার ক্যাপিটাল হবে 10 কোটি থেকে 30 কোটি, আর এমপ্লয়ির সংখ্যা হবে 100 থেকে 250 জন। আর যদি সেবা শিল্প হয় তাহলে শ্রমিকের সংখ্যা হবে 50 থেকে 100 জন, আর ক্যাপিটালের পরিমাণ হবে 1 কোটি থেকে 15 কোটি। আবার বলতেছি, লিখে রাখেন। মাঝারি উৎপাদন এর ক্যাপিটালের পরিমাণ হবে 10 থেকে 30 কোটি টাকা, এমপ্লয়ির সংখ্যা হবে 100 থেকে 250। আর যদি মাঝারি কিন্তু সেবা প্রতিষ্ঠান যেমন হসপিটাল, তাহলে ক্যাপিটালের পরিমাণ হবে 1 কোটি থেকে 15 কোটি, আর এমপ্লয়ির সংখ্যা হবে 50 থেকে 100 জন। এই হলো মাঝারি। এবার ক্ষুদ্র প্রতিষ্ঠান, ক্ষুদ্রকেও আবার দুই ভাগে আমরা দেখব, একটা হলো উৎপাদনকারী আর হলো সেবা প্রদানকারী। ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান যেগুলো, সেটা যদি উৎপাদনকারী হয় তাহলে তার ক্যাপিটাল হইতে পারবে 50 লক্ষ থেকে 10 কোটি, মাঝারির থেকে কম। মাঝারি যেমন 10 কোটি থেকে শুরু, 50 লক্ষ থেকে 10 কোটি ক্যাপিটাল এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। ক্ষুদ্র কিন্তু উৎপাদনকারী। আর এমপ্লয়ির সংখ্যা হবে 25 থেকে 99 জন, ওদের হলো 100 থেকে 250 জন। 100-র কম হইলে ক্ষুদ্র, 100 থেকে 250-র মধ্যে হলে মাঝারি। আর ক্ষুদ্র যখন সেবা প্রতিষ্ঠান তখন ক্যাপিটালটা আরো কমে যাবে, 5 লক্ষ থেকে 1 কোটি টাকা। 5 লক্ষ থেকে 1 কোটি টাকা ক্যাপিটাল হবে, আর এমপ্লয়ির সংখ্যা হবে 10 থেকে 25 জন। এখন আপনারা যারা পড়াশোনা করতেছেন তাদের 25 জন এক হয়ে যান, 20 জন এক হয়ে যান, একটা সমবায় সমিতি করেন, এরা এদের ওই ক্যাপিটাল এই বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ক্যাপিটাল সংগ্রহ করেন, দেখবেন এটা মাঝারিকে ছাড়াই চলে গেছে। তো এই ছিল আমাদের এসএমইর ব্যাপারটা। এবার পার্ট সি যেটা, এটা আজকে আর আমরা আলোচনা করার সময় পাচ্ছি না, 1 মিনিট বাকি আছে, এটা আমরা আগামী দিনের জন্য রাখলাম। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমি উত্তর দিতে পারি, আর না হয় আরেকটা জিনিস একটু লিখে রাখেন, 10 সেকেন্ড সময় লাগবে। বিনিয়োগ বৃদ্ধি পাইলে কি হয়,
এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। কতগুলো কানেক্টিং, আমরা অর্থনীতির চাকা বলে একটা কথা শুনছেন, উৎপাদন চক্র শুনছেন, বাজারের কতগুলা সূত্র আপনারা পড়ছেন। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, প্রশ্ন করলে করতে পারবেন। যেমন মার্কেটিং এ আপনারা ইকোনমিক্সে সাইকেল গুলো পড়ছেন, সাইকেল একসময় সর্বোচ্চ থাকে, আবার কমে সবচেয়ে নিচে যায়, আবার বাড়তে থাকে। তো বিনিয়োগ যখন বৃদ্ধি পাবে তখন দেশে নিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে। বিনিয়োগ বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পাবে? নিয়োগ বৃদ্ধি পাবে। নিয়োগ যদি বৃদ্ধি পায় তাহলে আপনার কি হবে? আয় বৃদ্ধি পাবে। আয় যদি বৃদ্ধি পায়, ভোগ বৃদ্ধি পাবে, সঞ্চয়ও বৃদ্ধি পাবে। আর